সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আজকে একটা ধামাকা সুপার ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা ম্যারাথন ক্লাস হবে, যে ক্লাসটাতে নিবন্ধন, প্রাইমারি এবং 10 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ আমি আজকে আপনাদেরকে একটানা করিয়ে দিব ইনশাআল্লাহ। তো যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো যে আজকের এই ক্লাসটি যারা যেখান থেকে দেখছেন আপনার পজিশন জানান এবং ক্লাসটি শেয়ার করে দিবেন। আজকে কিন্তু 1000 জয়েন না করলে আমি আমার ক্লাস শুরু করছি না, কারণ ফ্রি ক্লাস যেহেতু। কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে প্রচুর এফোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সুপার এবং ধামাকা একটা ক্লাস হবে, দেখতে পাচ্ছেন। প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সমাধানের ফ্রি ক্লাস চলতেছে। আমরা কিন্তু কথা দিয়েছিলাম, আমরা কিন্তু কথা রাখছি আলহামদুলিল্লাহ। শুরু হয়েছিল ম্যাথ ক্লাস দিয়ে, ইংরেজি ক্লাস হয়েছে, জিকে ক্লাস গতকালকে হয়েছে, আজকে হয়েছে, তারপর বাংলা হবে, আবার ইংলিশ, জিকে, ম্যাথ, এভাবে টানা চলতে থাকবে। তবে এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আমরা এই ক্লাস চালাবো না বন্ধ করে দিব। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি ক্ষমতা তৈরি হবে ইনশাআল্লাহ, এবং হুবহু আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, অবশ্যই শেয়ার করে লিখে দিব। মিনিমাম 1000 স্টুডেন্ট চলে আসলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আজকের ক্লাসটিও কিন্তু রাত 9টায় হওয়ার কথা ছিল, কিন্তু রাত 9টায় স্যারের পেট বেঁচে একটা ক্লাস আছে। এই জন্য স্যার বললেন, স্যার ক্লাসটা মিস হলে তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য স্যার বললেন 7টায় নিয়ে নেই। তো স্যারের কথা তো আর মানে কি বলবো, মাননীয় আদালত, মাননীয় এমপি, স্যারের কথা তো আর ফেলা যায় না। এই জন্য আমরা কিন্তু আজকের এই ক্লাসটি 7টায় দিয়েছি। তবে রেগুলার রাত 9টায় ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ। রেগুলার রাত 9টায় ফ্রি ক্লাস হবে, শুধু আজকের জন্য 7টায়। এটা হচ্ছে স্যারের জন্য স্পেশাল। ওকে ফাইন। সবাই দ্রুত, অলরেডি আমাদের সাথে 200 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 200 ভাই বোন 5টা করে শেয়ার করে দিলে 1000 শেয়ার হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে। তো দেরি করা যাবে না। আজকে যত বেশি স্টুডেন্ট থাকবে স্যার কিন্তু তত বেশি মোটিভেটেড হবে এবং রেগুলার ক্লাস দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন ভাই বোন আমার, এক ক্লাসে 2-3বার কমন পাওয়ার একটা গবেষণামূলক ক্লাস কিন্তু স্যার নেবেন। স্যার সারাদিন গবেষণা করে 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 আপনাদের জন্য এই ক্লাসটা সাজিয়েছেন, যাতে করে সর্বোচ্চ আপনারা কমন পান। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব শেয়ার করে দিতে হবে। আমরা গত বছর আলহামদুলিল্লাহ বিগত বছর আসা প্রাইমারি বা নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করে দিয়েছিলাম, এবং আমাদের অনেক শিক্ষার্থী শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাস করেছে বা প্রাইমারিতে পাস করেছে, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় পাস করেছে। তো আজকের ক্লাসটি সবার জন্য, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড বিসিএস সবার জন্য কাজে লাগবে। কারণ সাধারণ জ্ঞান তো কারো একার না, সাধারণ জ্ঞান শুধু প্রাইমারি না, শুধু নিবন্ধনের না, সবার কাজে লাগবে আজকের এই ক্লাস। সবার জন্য আজকের ক্লাস। কার জন্য? সবার জন্য আজকের এই ক্লাস, সবার জন্য। স্যার সবাইকে বলেন শেয়ার করে দিতে, যেন সারা বাংলাদেশের সকল ভাই বোন আজকের ক্লাস থেকে উপকৃত হয়। হ্যাঁ, খেয়াল রাখবেন, প্রত্যেকটা ক্লাস আমাদের ব্যাখ্যা সহ বিশ্লেষণ এই কারণে আমরা দেই, যাতে এই টপিক থেকে প্রশ্ন আসলে আপনার যাতে মিস না হয়। এক্স্যাক্টলি। আর অনেকে দেখা যায় যে ভাষা জ্ঞান, শুধু একটা প্রশ্ন পড়লো, জাস্ট আবার চলে গেল আরেকটা প্রশ্নে। তা আমাদের ব্রেন কিন্তু এগুলাকে ক্যাচ করতে পারে না বা এগুলাকে ধরে রাখতে পারে না। কিন্তু আপনি যদি জিনিসটা সম্পর্কে A to Z জানেন এবং সেটা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে এটা আপনাকে মাইরাওকে ভুলাতে পারবে না। আর পরীক্ষার হলে যে পরিমাণ আমাদের মানে প্রেশার অনুভব হয়, ওখানে দেখা যায় যে পারা প্রশ্ন আপনি ভুল করে দিয়ে আসতেছেন। সুতরাং বেসিক জানা ব্যতীত, ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত আসলে কোনো জ্ঞান আপনার ব্রেনে স্টে করবে না। তো যা হোক, আমি কথা দিয়েছি যে আমাদের এখানে 1001কে যতক্ষণ না পর্যন্ত হবে আমি আমার ক্লাসটা শুরু করছি না, যেহেতু ফ্রি ক্লাস। আমি কথা দিয়েছি আমি পড়াবো, আমি একটানা পড়াবো, মন খুলে পড়াবো, সবাই শেয়ার করতে হবে। এক্স্যাক্টলি, শেয়ার। আমরা মাঝখানে শেয়ার কথা বলবো না, শুধুমাত্র এখন যদি শেয়ার করে দেন সবাই দ্রুত সবাই, আমরা কমপক্ষে স্যার 5টা করে শেয়ার করে বা 10টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব যে 5 ডান 5 ডান 5 ডান। অলরেডি 400 ভাই যুক্ত হয়েছে। 5টা করে শেয়ার করলে 2000 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু এর আগের ক্লাসটা, মানে প্রথম ক্লাসটা 2000-এর মতো শেয়ার হয়েছিল আলহামদুলিল্লাহ ইংরেজির। তারপর হচ্ছে এর আগের ক্লাসটাও কিন্তু আলহামদুলিল্লাহ 1000-এর বেশি শেয়ার হয়েছিল। তো আপনারা এভাবে শেয়ার করে বলেই কিন্তু আমরা রেগুলার অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ক্লাস নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসি। তো আমরা চাই আমরা এই ধারাবাহিকতা বজায় রাখি এবং রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। যতদিন আপনারা শেয়ার করবেন, অ্যাক্টিভ থাকবেন, রেগুলার ক্লাস করবেন, নিজেকে আপনারা ভালোবাসবেন। আর নিজেকে ভালোবাসার মানে হচ্ছে ঠিকমতো পড়াশোনা করা, নিজের বাবা মায়ের কথা চিন্তা করা এবং ভালো একটা চাকরির কি ব্যবস্থা করা। আর সেটা কি হবে? পড়াশোনা করার মাধ্যমে। তো মনে রাখবেন, আমাদের যারা শেয়ার ডান লিখেছেন, যেমন রাসেল ভাই, মিস্টার রাসেল, তারপর খাদিজা আপু, অনেক ধন্যবাদ, শেয়ার করেছেন এবং ডান লিখেছেন। তারপরে আমাদের বাড্ডা মাদ্রাসা শেয়ার করেছেন, তারপরে শেয়ার করেছেন অনেকে দেখছি শেয়ার ডান লিখেছেন আলহামদুলিল্লাহ। মরিয়ম আক্তার শেয়ার করেছেন, মমতাজ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ।
তারপরে বাদশা ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সবাই শেয়ার করে ডান লিখে দেন, আমরা নামগুলো পরে শুনিয়ে দিচ্ছি। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন আমাদেরকে। এক্স্যাক্টলি। তারপরে একজন রেজাউল করিম, স্যার আপনার এলাকা থেকেও রয়েছে এখানে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার এলাকা হচ্ছে চাঁদপুর, তো আমার কর্মস্থল চাঁদপুরের থেকে দেখা যাচ্ছে অনেকেই জয়েন করেছেন। শেষ প্রশ্ন শেয়ার ডান লিখেছেন, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও বলি, আমি আমার ক্লাসটা শুরু করতে চাই, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আপনাদের কাছে এক্স্যাক্টলি। যে আমি কি এখনই শুরু করব নাকি আরো ওয়েট করতে হবে, কারণ আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট পার্টিসিপেট না করলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করছি না। এক্স্যাক্টলি 1000 স্টুডেন্ট হয়ে গেলেই আমরা সাথে সাথে ক্লাস শুরু করে দিব। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসের মাঝখানে আমরা একবার বলবো না যে ভাই শেয়ার করেন, এই জন্য আমরা চাই শুরুতেই আপনারা সবাই শেয়ার করে ফেলেন। আর আমরা সবাই যদি ধরেন 2টা 3টা 4টা করে শেয়ার করি, এখানে প্রায় 500 ভাই বোন 4টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে, 2000 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই দ্রুত শেয়ার করে দিব। শেয়ার করলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আপনি আবার দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। এই জন্য দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিব। সবাইকে শেয়ার করেছি, সবাইকে শেয়ার করেছি, গুড, শেয়ার ডান। ফরিদ ভাইকে অনেক ধন্যবাদ, মোতালেব ভাইকে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তানিয়াকে অনেক ধন্যবাদ, সাইয়দ ভাই শেয়ার ডান, রেজাউল ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এমএসটি মরিয়ম আক্তার চাঁদপুর থেকে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রসগোল্লা, ওকে ফাইন। এমএসটি গাজী ভাই থ্যাংক ইউ সো মাচ, 500 ভাই বোন হয়ে গেছে। আইয়ুব ভাই শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। শাহিনুর আক্তার থ্যাংক ইউ সো মাচ। মোবেশেরা অনেক ধন্যবাদ। সাইফুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান আসাদ ভাই শেয়ার ডান, ওকে। আমিনা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমিনা আহমেদ, আবু তালেব শেয়ার ডান, অতঃপর আমি শেয়ার ডান। বিজয় চন্দ্রদেব ভাইয়া রিয়াকশন ইউজ করেছেন। এমডি ইউসুফ স্যার আমার নামটা বলেন, বলে দিলাম প্রিয় ভাই আমার, বলে দিলাম। শেফালি আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন শাহিনুর রহমান ভাইয়া, রাবিয়া ইসলাম, মঞ্জুর হাসান, গাজী নুসরাত স্যার স্টুডিও থেকে, হ্যাঁ, সুলতানা রাজিয়া 2টা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। কল্পনা দাস শেয়ার ডান, এমএসটি হেলেনা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত শেয়ার করে দিলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত। এমএসটি আকলিমা শেয়ার ডান, ওকে। এটাকে হ্যাঁ পুঞ্জ, মরিয়ম আক্তার শেয়ার ডান, ওকে ফাইন। আবু বকর শেয়ার ডান, রাকিব ভাই শেয়ার ডান, ওকে ফাইন, অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিব। আজকে যেই প্রশ্নগুলো সাজিয়েছি প্রত্যেকটা প্রশ্নই দেখবেন সুপার ইম্পর্টেন্ট। এগুলো আসলে আপনার জানা উচিত। আপনি যদি চাকরি নাও পান, এগুলো জানতে হবে আপনাকে। এমন এমন বিষয়গুলোই আজকে ডিজাইন করা হয়েছে ব্যাখ্যা সহ। আমি কথা দিচ্ছি, ব্যাখ্যা সহই আপনাদেরকে এই ক্লাসটি আমি উপহার দিতে চাচ্ছি। স্যার শুরু করে দেন সবাই। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। শুরু করে দিচ্ছি। আপনারা যারা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ। প্রথম প্রশ্নটা দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে তোরা বোরো পাহাড় অবস্থিত কোন দেশে? এই প্রশ্নটা দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালের প্রশ্ন, 3য় ধাপে এই প্রশ্নটা এসেছে যে তোরা বোরো পাহাড় কোথায় অবস্থিত, বা তোরা পাহাড় কোথায়, কোথাও তোরা লেখা আছে, পাহাড়টি কোথায় অবস্থিত? এটা কি তুরস্কে? না, এটা তুরস্কে না। এই তোরাবোর পাহাড়টি এখানে হচ্ছে, এটার সাথে জড়িত হচ্ছে লাদেন। ঠিক আছে, এখানে জড়িত হচ্ছে লাদেন। আবার 1991 সালে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত বনাম আফগানিস্তান এর মধ্যে ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আফগানিস্তান, তাহলে দেখেন সোভিয়েত এবং আফগানিস্তানের মধ্যে এই পাহাড়ের পাদদেশে ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে লাদেন লুকিয়ে আছেন বলে আমেরিকার সৈন্যরা এখানে একটা বোমা নিক্ষেপ করেছিল, যে বোমাটার নাম হচ্ছে মাদার অফ অল বোমস। দেখেন, মাদার অফ অল বোমস, মাদার অফ অল বোমস, মাদার অফ অল বোম, এরকম একটা মাদার অফ অল বোমস, এরকম একটা বোম নিক্ষেপ করেছিল। পৃথিবীর পারমাণবিক অস্ত্রের পরে সবচেয়ে ভয়াবহ যে অস্ত্রটা, যেই পারমাণবিক অস্ত্রের পরে যেই বোমাটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সেটাকে বলা হয় মাদার অফ অল বোমস। তো এই মাদার অফ অল বোমস, এই বোমাটা নিক্ষেপ করা হয় এই পাহাড়ের উপরে। পাহাড়টা পুরোপুরি মানে অর্ধেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন এই পাহাড়টা কোথায়। যেহেতু এখানে সোভিয়েত এবং আফগানিস্তানের কথা আছে, কিন্তু অপশনের মধ্যে সোভিয়েত নেই, তার মানে ধরে নিতে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান। তাহলে এই আফগানিস্তানে যে বোমা নিক্ষেপ করা হয়েছে এটা হচ্ছে মাদার অফ অল বোমস। এই বোমাটা কোন দেশের বলেন তো? এই বোমাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, মানে সকল বোমার জননী বলা হয়। এখন রাশিয়া এর পরের বছর একটা বোমা বানিয়েছে, যে যেহেতু মাদার অফ অল বোমস আছে, ফাদার তো নেই, এই জন্য রাশিয়া একটা বোমা বানিয়েছে। ওই বোমার নাম হলো
ফাদার অফ অল বমস, ফাদার অফ অল বোম, ফাদার অফ অল বমস, এটা হচ্ছে রাশিয়ার বোমা। ঠিক আছে, রাশিয়া বানিয়েছে সকল বোমার জনক, আর যুক্তরাষ্ট্র বানিয়েছে সকল বোমার জননী। ঠিক আছে, তাহলে এক একটা দেশ পাল্লা দিয়ে অস্ত্র বানাচ্ছে, আর আমরা বানাচ্ছি বাঁশ। কিভাবে একজন আরেকজনকে খুব সহজে, মানে কোনো কথা নাই বার্তা নেই, মানে বাঁশ দিতে পারি, আমরা সব সময় সেইটার প্র্যাকটিস করি। ঠিক আছে, তারা হচ্ছে দেখেন কি সব বোমা বানাচ্ছে, মাদার অফ অল বোমস আর ফাদার অফ অল বোমস। ফাদার অফ অল বোমস এটা হচ্ছে রাশিয়ার, আর মাদার অফ অল বোমস এটা হলো যুক্তরাষ্ট্রের। তাহলে যারা অ্যান্সারটা দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ। শেয়ার করেছেন কিনা বলেন। যারা যারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন তারা লিখবেন হচ্ছে ডান, আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, শেয়ার ডান লিখেছেন আমাদের পুষ্পশীল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে যদি আপনাদের এটা হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে তাইলে আমি পরের প্রশ্নে যাব, পরের প্রশ্নে যাব আমরা। ওকে, আসেন 2 নং প্রশ্নে দেখেন। এই প্রশ্নটাও প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা এসছে। এই প্রশ্নটা শুধু প্রাথমিক শিক্ষক নিবন্ধনে না, সহকারীতেই শুধু গুরুত্বপূর্ণ না, এই প্রশ্নটা নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। আবার এই প্রশ্নটাই 10 থেকে 20তম গ্রেড যে পরীক্ষা দিবেন এখানের জন্য এটা গুরুত্বপূর্ণ। সেটা কি দেখেন, প্রশ্ন হলো শালবন বিহার, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? কোন রাজবংশের কীর্তি? এটা কি পাল বংশের, নাকি চন্দ্র বংশের, নাকি দেব, নাকি রারো বংশের? এখন মনে রাখতে হবে, পাল বংশের রাজা গোপাল, ধর্মপাল, মদন পাল, রামপাল, ওনারা কিন্তু কুমিল্লার না। ওনারা কোন জায়গায়? ওনারা হচ্ছে উত্তর অঞ্চল বা বগুড়া অঞ্চলে। তারপরে হচ্ছে রাজশাহী অঞ্চলে, নওগাঁতে ওনাদের রাজ্য ছিল, ওখানে তাদের অনেক কীর্তি আছে। তাহলে তাহলে তো পাল বংশের হলো না। তাহলে এই শালবন বিহারটা আসলে কাদের কীর্তি? এটা কি চন্দ্র? না, চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্র বংশেরও না। তাহলে কি দেব? ইয়েস, দেব। তাইলে দেব যারা দিয়েছেন, যারা যারা দেব দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। মনে রাখবেন, এই যে শালবন বিহার, এই শালবন বিহারে আরো অনেক স্থাপনা রয়েছে। যেমন কি কি আছে এখানে? এখানে আছে ময়নামতি। ঠিক আছে, এখানে আছে ময়নামতি। আবার এখানে আছে আনন্দ বিহার। ঠিক আছে, আনন্দ বিহার এখানে রয়েছে। তারপরে এখানে আছে ভোজ বিহার। এই কুমিল্লাতে কি আছে বলেন তো? ভোজ বিহার আছে। তারপরে আবার এখানে আছে পাহাড় টিলা আছে। এখানে এখানে আছে পাহাড় টিলা। পরীক্ষাতে প্রশ্ন আসবে পাহাড় টিলা কোথায় অবস্থিত। আবার এখানেতে আছে রূপবানের ইটখোলা। তাহলে দেখেন, রূপবানের ইটখোলা। তাহলে এই যে রূপবানের ইটখোলা, তারপরে হচ্ছে আবার এখানে আছে শালবন বিহার। এখানে আছে এই যে শালবন বিহার, শালবন বিহার। তাহলে এগুলো সবগুলা কোথায় বলেন তো? এগুলো সবগুলোর অবস্থান হচ্ছে কুমিল্লাতে। এগুলো সবগুলোর অবস্থান হচ্ছে কুমিল্লাতে। অর্থাৎ ময়নামতি, আনন্দ বিহার, ভোজ বিহার, পাহাড় টিলা, রূপবানের ইটখোলা, শালবন বিহার, এই যে স্থাপনাগুলো এগুলো হচ্ছে কুমিল্লাতে অবস্থিত। তবে এগুলো কাদের? এগুলো হচ্ছে ওই যে দেব রাজবংশ, তাদের স্থাপনা, দেব রাজবংশ। তো দেখেন, এই যে ময়নামতি, ময়নামতির আসলে ময়নামতি নাম ছিল না। ঠিক আছে, ময়নামতি এখানে আসলে নাম ছিল না। তাহলে এই ময়নামতি হলো কেন? কারণ এখানে দেব বংশের একজন রাজা ছিল যার নাম হচ্ছে মানিকচন্দ্র। ঠিক আছে, এই সেই মানিকচন্দ্র, উনি রাজা ছিলেন। উনি একটা মেয়েকে খুব পছন্দ করতেন যার নাম ছিল ময়নামতি। পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ করেন ময়নামতি। আজও সেই সাক্ষী হিসাবে মানিকচন্দ্রের এই অঞ্চলটার নামকরণ করা হয়েছে ময়নামতি। প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় ময়নামতি কোথায় অবস্থিত? এটা কুমিল্লাতে অবস্থিত। আনন্দ বিহার কোথায় অবস্থিত? এটা কুমিল্লাতে অবস্থিত। ভোজ বিহার কোথায় অবস্থিত? তাও কুমিল্লাতে অবস্থিত। পাহাড় টিলা কোথায় অবস্থিত?
তাও কুমিল্লাতে অবস্থিত। রূপবানের ইটখোলা কোথায় অবস্থিত? তাও হচ্ছে কুমিল্লাতে। শালবন বিহার তাও কুমিল্লাতে অবস্থিত। কিন্তু যদি প্রশ্নটা একটু ঘুরায়া করে, ঠিক আছে, একটু সতর্ক থাকতে হবে। সতর্ক সতর্ক হচ্ছে যখন শালবন বিহার না বলে শুধু বলে হচ্ছে শালবন কোথায় অবস্থিত। এই যে শালবন, শুধু শালবন যদি বলে তখন হবে গাজীপুর। মনে রাখবেন, শালবনের অবস্থান হচ্ছে গাজীপুরে। কিন্তু যখন বলা হবে শালবন বিহার, এই যে বিহার যখন বলা হবে, বিহার যখন বলা হবে, এই বিহারের সাথে সম্পর্কিত হচ্ছে বৌদ্ধ। ঠিক আছে, বৌদ্ধদের পবিত্র স্থানকে বলা হয় বিহার। ঠিক আছে, কিন্তু শালবন যদি বলা হয় এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। আপনাকে এরকম প্রশ্ন দিয়ে, ট্রিকি প্রশ্ন দিয়ে আটকানোর চেষ্টা করবে। ঠিক আছে, জি, হায় রে ময়না, এই ময়নার নাম অনুযায়ী কিন্তু এটার পরিবর্তন হয়েছে। তাইলে আমরা কি দেখলাম? আচ্ছা, তাইলে এখন দেখেন পরের প্রশ্ন। আমরা এটা যদি আপনার লেখা হয়ে থাকে, আমি এটা বাদ দিয়ে হচ্ছে পরের 3 নম্বর প্রশ্নে যাব। দেখেন 3 নম্বর প্রশ্ন। ডান 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 লিখবেন, হ্যাঁ, সবাই ডান লিখবেন, সবাই ডান লিখে দিবেন, ডান। ওকে, এবার আসেন 3 নং প্রশ্নে কি আছে লেখা। 3 নং প্রশ্নের মধ্যে লেখা আছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে 2024 সালে। দেখেন, এই প্রশ্নটা শুধু যে প্রাথমিক শিক্ষার চাকরির জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, এটা নিবন্ধন এবং কি বিসিএস, তারপর 10 থেকে 20তম গ্রেডের জন্য গুরুত্বপূর্ণ। বলেন এই প্রশ্নের উত্তর কোনটা হবে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা কার? নজরুল ইসলাম বাবু নাকি গোবিন্দ হালদার? কার হবে বলেন তো? কে বলতে পারবেন এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কোনটা হবে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দেখি, আলামিন অ্যান্সার করেছেন, বৃষ্টি, তানজিনা অ্যান্সার করেছেন, অমিত সাহা বলেছেন। আচ্ছা, অনেকেই দেখছি অ্যান্সার করার চেষ্টা করেছেন এই প্রশ্নের উত্তর। তাহলে কোনটা হবে? খ খ খ খ দেখছি অ্যান্সার করছেন। আচ্ছা আচ্ছা, নজরুল ইসলাম বাবু বলেছেন কেহ, আবার গোবিন্দ হালদারও বলছেন কেহ। তাহলে আসলে কোনটা হবে? আসলে সঠিক অ্যান্সার কোনটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে সঠিকটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে গোবিন্দ হালদার যারা বলছেন, এটাই সঠিক অ্যান্সার। এই গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, চমৎকার একটা গান, আমার খুব পছন্দের একটি গান। ঠিক আছে, আপনারা অনেক সুর করে গান গাইতে পারেন। তাইলে 71-এর অনুপ্রেরণার মূলক যে গান, এগুলো হচ্ছে এই মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আচ্ছা, তারপরে আমরা 4 নং প্রশ্নে যাব। 4 নং প্রশ্নে আসি। আচ্ছা, এবার লেখেন ওআইসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওআইসির অনেকগুলো কার্যালয় রয়েছে, তার মধ্যে প্রধান যেটা, প্রধানটা কোথায় একটু বলে রাখি। ওআইসি এর প্রধান কার্যালয়, আচ্ছা আপনারা আগে অ্যান্সার করার চেষ্টা করেন, কোথায়? জেদ্দা নাকি রিয়াদে নাকি তেহরানে নাকি কায়রোতে? কোথায় হবে বলেন? দ্রুত অ্যান্সার করবেন। দেখি, প্রশ্ন পাওয়ার সাথে সাথে যদি আপনি অ্যান্সার করতে না পারেন, যদি চিন্তা করতে হয় অনেক সময় লাগিয়ে, 1 মিনিট লাগিয়ে, মনে করবেন আপনাকে আরো আপডেট হতে হবে। ঠিক আছে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে পরীক্ষার হলে, না হয় আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে আচ্ছা দেখি, আমাদের অনেকেই শাহিন অ্যান্সার করেছেন, রূপম অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে মিফতাহুল জান্নাত অ্যান্সার করেছেন, শুভ অ্যান্সার করেছেন, তারপরে আমাদের সাইদ ভাই অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমিরুল ইসলাম অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে অনেকে রিয়াদ ভাই অ্যান্সার করেছেন। তার মানে এটা হচ্ছে জেদ্দা। জেদ্দা কোথায়? জেদ্দা হচ্ছে সৌদি আরবের একটা শহরের নাম, সৌদি আরবের একটা শহরের নাম। তাহলে ওআইসি, প্রশ্নটা হচ্ছে ওআইসি কি? যদি বলা হয় ওআইসি, এটার ফুল মিনিং আসে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামিক
ইসলামিক কোঅপারেশন, কোঅপারেশন। আচ্ছা, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা হচ্ছে ওআইসি এর ফুল মিনিং। এই যে ওআইসি, এটার সদস্য কত? এটার সদস্য হচ্ছে 57টি দেশ, 57টি দেশ। এই 57টা দেশের মধ্যে মুসলিম আছে, অমুসলিমও আছে, মুসলিম প্লাস অমুসলিম। ঠিক আছে, অমুসলিম দেশও আছে, কিছু দেশ আছে অমুসলিম, তারপরেও এই ওআইসি সদস্য হয়েছে। এটি মনে রাখবেন, মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন। মুসলিমদের সবচেয়ে বড় সংগঠনের নাম কি? সবচেয়ে বৃহৎ জোট। আচ্ছা, আমি জোট লিখি, জোট এটি। ঠিক আছে, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় একক জোট যেটা, এটার নাম হচ্ছে ওআইসি। এই ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে জানেন? 1900 কত সালে? 1969 না, 1969 সালে। ঠিক আছে, ওআইসি 1969 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর বাংলাদেশ 74 সালে এই ওআইসি সদস্য পদ লাভ করেছিল। আচ্ছা, মিথিলা জাহান সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে হেমায়েত, তারপর প্রিয়াঙ্কা সাহা, তারপরে হচ্ছে আনোয়ারুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে আলামিন খান অ্যান্সার করেছেন, তারপরে আয়েশা পাঠশালা অ্যান্সার করেছেন, মিথিলা জাহান অ্যান্সার করেছেন, বৃথি ইসলাম অ্যান্সার করেছেন। আচ্ছা, তো এখন দেখেন, এই যে 1969 সালে এই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কেন প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যাতে মুসলিম বিশ্বের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলতে পারে, মুসলমানদের পবিত্র স্থানগুলো যাতে রক্ষা করতে পারে, মুসলমানদের প্রতিনিধিত্ব যাতে করতে পারে একটা সংগঠন। এই উদ্দেশ্য নিয়েই ইথিওপিয়াতে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে, যার সদর দপ্তর কোথায়? যার সদর দপ্তর হলো সৌদি আরবের জেদ্দা। সৌদি আরবের জেদ্দাতে এর সদর দপ্তর। আচ্ছা, আবার পরীক্ষাতে আসে ওআইসির ভাষা কয়টি? অফিসিয়ালি ভাষা মনে রাখবেন, ভাষা হচ্ছে 3টি। ওআইসি এর ভাষা কয়টি? 3টি। কি কি? আরবি, এটা হচ্ছে ওআইসির অফিসিয়ালি ভাষা। ইংরেজি, এইটা ওআইসির অফিসিয়ালি ভাষা। আবার আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রান্সের কিন্তু ভালো একটা প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যে। তাহলে আরবি, ইংরেজি এবং ফ্রেঞ্চ, এই 3টা ভাষা হলো ওআইসি এর অফিসিয়ালি ভাষা। তাহলে ওআইসি এর অফিসিয়ালি ভাষা কয়টি? উত্তর হবে 3টি, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ। বলেন বুঝতে পেরেছেন কিনা? যারা বুঝতে পেরেছেন তারা লিখবেন হচ্ছে আলহামদুলিল্লাহ, অথবা ডান লিখেন, ডাল, যে ডান, যে ভাইয়া ডান। তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, হ্যাঁ, ডান লিখে দেন। বাংলাদেশ 74 সালে জয়েন করেছিল এই জোটে। ওকে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আগে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, পরে 2012 সালে এটা চেঞ্জ হয়েছে। 2012 সালে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এই নামটা যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু বুঝতে পেরেছি। আমি পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আসেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? এখানে বলেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা, এটা ইংলিশে কি বলা হয়? স্পারসো। ঠিক আছে, এই যে স্পারসো, এই যে স্পারসো স্পেস, আচ্ছা এটা মনে হয় একটা বেশি দিয়ে ফেলছি। স্পারসো যেটা, এই যে স্পারসো, এটাই হচ্ছে মূলত মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? কে বলতে পারবেন? তথ্য যোগাযোগ প্রযুক্তি নাকি ডাক ও তার? নো, তথ্য অধীনেও না,
ডাক ও তাড়না বিজ্ঞান ও প্রযুক্তিরও অধীনে নয়। তাইলে বাকি কোনটা হবে? কোনটা রিপিট করব বোন? আবার বলেন। আচ্ছা আচ্ছা, দেখি কি নিয়ে ঝগড়া করতেছেন, আমি আসলে বুঝতে পারছি না আপনাদের কি নিয়ে ঝগড়া করছেন। পড়ায় মনোযোগ দেন, ঠিক আছে? পড়ায় মনোযোগ দেন। তাহলে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমাদের মিফতাহুল জান্নাত আপু অ্যান্সার করেছেন, তারপরে আমিনুল ইসলাম অ্যান্সার করেছেন, সবুজ পাখি অবুজ নাকি অবুজ পাখি অবুজ, তারপরে আমাদের অ্যান্সার করেছেন দেখতেছি হৃদয়, হৃদয় ভাই, তারপর হচ্ছে রঞ্জন, রজনী অ্যান্সার করেছেন, লিজা আক্তার অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে সঠিক অ্যান্সার আপনারা দিয়েছেন, সঠিক অ্যান্সারটা আপনারা দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই স্পারসো এটার অবস্থান, এটা তাদের অধীনে। আসেন পরের প্রশ্নে আসি আমরা। দেখেন প্রত্যেকটা প্রশ্ন প্রাথমিক সহকারীতে আসছেই না যে অন্য পরীক্ষার জন্য গুরুত্ব না, প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে এমন একটা প্রশ্ন, এটাকে স্টার চিহ্ন আগে দিয়ে ফেলি আমি, 3টে স্টার চিহ্ন দিয়ে ফেলেন, কারণ এই টপিক থেকে এত পরিমাণ প্রশ্ন আসে এমন কোনো পরীক্ষা নাই, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, অথবা প্রাইমারিতে বলেন, কোনো পরীক্ষায় বাদ নেই এই টপিকটা থেকে প্রশ্ন আসে না। এই যে পরিমাপ করার যন্ত্র কি, তারপরে হচ্ছে গভীরতা মাপার যন্ত্র কি, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র কি, বিদ্যুতের গতি মাপার যন্ত্রের নাম কি, ভূমিকম্পের পরিমাপ নির্ণয় করার যন্ত্রের নাম কি, এগুলো প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আচ্ছা তাহলে বলেন এই প্রশ্নটা কি হবে? প্রতিসরণ কি বলেছে, নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কি দিয়ে? প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, প্রতিফলন নাকি প্রতিধ্বনি? মনে রাখবেন সমুদ্রের গভীরতা নির্ণয় করার যে যন্ত্র ওইটার নাম হচ্ছে ফ্যাদোমিটার, ঠিক আছে? এই যে ফ্যাদোমিটার, এই ফ্যাদোমিটার নামক একটা যন্ত্র আছে, এটা দিয়ে মানে প্রতিধ্বনি করা হয়, ঠিক আছে? প্রতিধ্বনি, প্রতিসরণ এটা হবে না, প্রতিসরাঙ্ক এটা হবে না, প্রতিফলন হবে না। যারা যারা প্রতিধ্বনি দিয়েছেন, এই যে অনেকে অ্যান্সার করেছেন, রিয়া রহমান অ্যান্সার করেছেন, তারপর মুকসেদা আলী অ্যান্সার করেছেন, মিম রুমি অ্যান্সার করেছেন, তারপরে আমাদের চৌধুরী ভাই হাসান হেনা চৌধুরী, তারপরে শারমিন আপু অ্যান্সার করেছেন, সাইফুল ইসলাম অ্যান্সার করেছেন, তারপরে আমাদের মনি বিশ্বাস অ্যান্সার করেছেন, রূপসা শীল অ্যান্সার করেছেন, লাবিব তালহা অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে আল মামুন অ্যান্সার করেছেন, আখি অ্যান্সার করেছেন সঠিক, শিশির বিন্দু অ্যান্সার হয়েছে, রাবেজ আলম অ্যান্সার হয়েছে। তার মানে হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য এই যন্ত্রটাকে সমুদ্রের নিচে রাখা হয়, এখান থেকে একটা প্রতিধ্বনি আসে, এই প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করা হয় এখানে আসলে গভীরতা কতটুকু, ঠিক আছে? এটা গভীরতা মাপার একটা যন্ত্র। তাহলে নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ফ্যাদোমিটারের সাহায্যে গভীরতা নির্ণয় করা হয়। আর কিভাবে? সেটা হচ্ছে প্রতিধ্বনির মাধ্যমে, প্রতিধ্বনির মাধ্যমে এই সমুদ্রের গভীরতাটা নির্ণয় করা হয়। তাহলে যন্ত্র এটা, আর এই যন্ত্রের কাজ কি? প্রতিধ্বনি তৈরি করা। এই যন্ত্রের ফ্যাদোমিটারের কাজ কি? প্রতিধ্বনি তৈরি করা। প্রতিধ্বনির মাধ্যমে আপনি গভীরতা নির্ণয় করতে পারবেন। আচ্ছা আসি পরের প্রশ্নে আসেন। ডান, আচ্ছা ডান লিখে দিবেন, হ্যাঁ, তাইলে আমার জন্য সুবিধা হয়, আমি পরের প্রশ্নে যাব। না হয় আপনারা কিন্তু এখানে কমপ্লেন করে বসবেন যে ভাইয়া অনেক দ্রুত পড়ায়, ঠিক আছে? একটু দ্রুতই পড়াতে হবে, কিন্তু ডান লিখলে আমার জন্য আর কি একটা শান্তি পাই যে না ঠিক আছে আমি বুঝাতে পেরেছি। আসেন 7 নং প্রশ্ন কি আছে? ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানা নাই? বলেন বলেন, স্থল সীমানা নেই। মনে রাখবেন ভারতের সাথে বাংলাদেশের 5টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে। এটা কিভাবে আপনি মনে রাখবেন? আমিত্রি ম্যাপ, ঠিক আছে? আমিত্রি ম্যাপ এভাবে আপনি মনে রাখবেন। আমিত্রি ম্যাপ মানে কি? এই যে আ ফর আসাম, এই যে মি ফর মিজোরাম, এই যে ত্রি ফর ত্রিপুরা, এটার সাথে বাংলাদেশ সীমানা আছে। মে ফর মেঘালয়,
আবার এই প ফর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, অর্থাৎ এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানার সংযোগ রয়েছে। তাহলে ভারতের কয়টা রাজ্যের সাথে? 5টি রাজ্যের সাথে। কি কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। এই 5টি রাজ্যের সাথেই বাংলাদেশের সীমানার সংযোগ রয়েছে। বলেন তো, এখানে উল্লেখ আছে কিন্তু এখানে ব্যতিক্রম কোনটা? আসাম আছে, তার মানে আসাম হবে না। এখানে বলছে সীমানা নেই, অনেকে সীমান্ত দেখে আসাম অ্যান্সার করে দেয়। ঠিক আছে, ত্রিপুরা, তাহলে ত্রিপুরা তো আছে, তাই না? এই যে ত্রিপুরা আছে, তারপর আসাম আছে, তারপর মিজোরাম বলছে, তাহলে মিজোরামও তো আছে। তাহলে ব্যতিক্রম আমরা দেখতে পাই নাগাল্যান্ড। ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে নাগাল্যান্ড। তার মানে হচ্ছে এই নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ নেই। দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন। সারা জীবনের একটা সম্পদ আপনার, এটা সারা জীবনের সম্পদ। স্ক্রিনশট রেখে দেন। আপনার পরীক্ষায় দেখবেন এই বছরের যত পরীক্ষা হবে এই প্রশ্নগুলা বেশি আসবে, অনেক প্রশ্ন আসবে এখান থেকে। জীবনের সারা জীবন একটা সম্পদ আপনার, লিখে রাখেন, লিখে রাখেন অথবা স্ক্রিনশট দেন। আর এখানে কমেন্টস করতে ভুলবেন না, রিয়াকশন ইউজ করবেন, শেয়ার করবেন আপনার আরেকজন ফ্রেন্ড যাতে এই ক্লাসটি থেকে উপকৃত হয়। ওকে, লেখা হয়েছে? আরেকটা বিষয় এখান থেকে একটু বলে রাখি, যারা লিখেছেন এবার ডান লিখবেন। হ্যাঁ, ডান লিখে দেন। তারপর আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই যে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ড কিন্তু 7 সিস্টার্স ভুক্ত, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য। ভারতের 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, এর মধ্যে নাগাল্যান্ড একটি। ভারতের 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, এর মধ্যে নাগাল্যান্ড একটি। ঠিক আছে? ওকে, ডান ডান। ওকে ওকে, ঠিক আছে। এবার আসেন পরের প্রশ্ন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থের কথা বলেছে। তাহলে প্রিয় যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধ ভিত্তিক বার্ড, এটা কাব্যগ্রন্থ নয়। নেকড়ে অরণ্য, এটা অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক, কিন্তু এটাও কি না, এটাও কাব্যগ্রন্থ নয়। বন্দি শিবির থেকে, হ্যাঁ অবশ্যই বন্দি শিবির থেকে শামসুর রহমানের, এটা একটা কাব্যগ্রন্থ, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে সঠিক। এই প্রশ্নটাও দেখেন অনেকেই ভুল করেছে, কিন্তু আমি আশা করি আজকে যারা ক্লাসটি করবেন আপনাদের আর জীবনে ভুল হবে না। এই প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। বন্দি শিবির থেকে, এটা কি বলেন? এটা হলো একটা কাব্যগ্রন্থ, কবিতার বই। ঠিক আছে? আর ইংরেজিতে কাব্যগ্রন্থ কি বলা হয়? পোয়েট্রি। ঠিক আছে, পোয়েট্রি। এই পোয়েট্রি শব্দের অর্থ হলো কাব্যগ্রন্থ। ঠিক আছে? আর যদি বলা হয় পয়েট, এই পয়েট মানে কি? পয়েট মানে হচ্ছে কবি, পয়েট মানে হচ্ছে কবি। আর যখন বলা হবে পয়েম, এই পয়েম মানে হলো কবিতা। ঠিক আছে, পয়েম মানে হচ্ছে কবিতা, পয়েট হচ্ছে কবি। আর যদি বলা হয় এপিক, এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য, একটা কবিতা, অনেক বড় একটা কবিতা। ঠিক আছে, লং ন্যারেটিভ পয়েম যেটা, এটাকে এপিক বলা হয়। তো এই হচ্ছে মানে এটার সাথে প্রাসঙ্গিক, এর বাইরে থেকে আসবে না। যদি আসে আশা করি যে আপনারা বুঝে শুনে অ্যান্সারগুলো করবেন। হ্যাঁ, যাদের হয়েছে তারা হচ্ছে ডান লিখবেন, যে আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, কাব্যগ্রন্থ কি বুঝেন না? কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই, অনেকগুলো কবিতা, যেমন আমাদের নজরুলের অগ্নিবীণা, বিষের বাসী কাব্যগ্রন্থ, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আছে কাব্যগ্রন্থ, মানে কবিতা, অনেকগুলো কবিতা নিয়ে যে বই রচিত হয় সেটাকে কাব্যগ্রন্থ বলা হয়। কাব্যগ্রন্থকে ইংরেজিতে বলা হয় পোয়েট্রি। ঠিক আছে, আর পয়েট মানে হচ্ছে কবি, আর পয়েম মানে হচ্ছে কবিতা, আর এপিক মানে হচ্ছে মহাকাব্য। মহাকাব্য, আশা করি এবার বুঝতে পেরেছেন। যে বইতে অনেক কবিতা লেখা হয়, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার মতো করে বুঝেন,
একজন কমেন্টস করেছে যে বইতে অনেক কবিতা লেখা হয় তাকে কাব্যগ্রন্থ বলা হয়। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কবিতার সংগ্রহ, ইয়েস। হ্যাঁ, এই তো চমৎকার ভাবে বলেছেন। তাহলে ডান। আমি পরের প্রশ্নে গেলাম। পরের প্রশ্ন এখানে আসে, সব কটা জানালা খুলে দাও না, গানটির গীতিকারকে? সব কটি জানালা খুলে দাও না, এই গানটা খুব বেশি শোনেন তাই না? এই গানটার গীতিকারকে? গীতিকার মানে রচয়িতা। মনে রাখবেন, গানটির যে গীতিকার আছে না, গীতিকার শব্দের অর্থ কি? রচয়িতা। যিনি রচনা করেছেন বা লিখেছেন এই গানটি, তাকে গীতিকার বলা হয়। তো সব কটা জানালা খুলে দাও না, এটা কি আপেল মাহমুদ, গাজী মাজহারুল আনোয়ার, নাকি নজরুল ইসলাম বাবু, নাকি আহমদ ইমতিয়াজ বুলবুল? এই লোকটা আমার খুব পছন্দের ছিল, যদিও এখন দুনিয়াতে নেই। তো এটা কে হবে? সব কটা জানালা খুলে দাও না। ইয়েস, আমাদের তাসলিমার সাথে অ্যান্সার করেছেন। তারপরে আমাদের অনেক ভাই অ্যান্সার করেছেন। তারপরে আমাদের এমডি আক্তার অ্যান্সার করেছেন, তালহা অ্যান্সার করেছেন, খাতুন সালমা খাতুন অ্যান্সার করেছেন, সাদিয়া আফরিন সঠিক হয়েছে। ওকে, ফাইন। তার মানে হচ্ছে নজরুল ইসলাম বাবু যারা লিখেছেন তাদেরটা হয়েছে, আর যারা নজরুল ইসলাম বাবু লিখেন নাই অন্যটা লিখছেন, আপনারটা ভুল হয়েছে। নো টেনশন, আপনি আবার সঠিকভাবে, আপনি পুরা নাম লিখতে হবে না, আপনি শুধু ক খ গ ঘ এটা লিখবেন। তাইলে না যে আপনারটা সবার আগে হলো। আপনি প্রতিযোগিতা করতে হবে যে আমি সবার আগে অ্যান্সার করব, দেখি এই প্রশ্ন কি আসে, রেডি থাকতে হবে। এভাবে হচ্ছে আপনাকে রেডি করতে হবে। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে এখন কি আসতেছে, আসার সাথে সাথে ডিপ আপনি অ্যান্সার করে ফেলবেন, ক খ গ ঘ। আচ্ছা, ঠিক আছে, আমি পরের প্রশ্নে গেলাম। পরের প্রশ্নে আসেন, এখানে বলা হয়েছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? মাটির ময়না একটা চলচ্চিত্রের নাম। তারেক মাসুদ, মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি বর্তমানে উপদেষ্টা, নাকি মৃণাল সেন, নাকি হুমায়ুন আহমেদ? তার হুমায়ুন আহমেদ হওয়ার প্রশ্নে আসে না, মৃণাল সেন হওয়ার প্রশ্নে আসে না, মোস্তফা সরোয়ার ফারুকী এটা হবে না। তার মানে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এই তারেক মাসুদ। ঠিক আছে, তার বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে মাটির ময়না। ঠিক আছে, মাটির ময়না। সোহেল রানা অ্যান্সার করেছেন, আমার নামে নাম আপনার, সোহেল রানা। তারপর হামিদ, হ্যাঁ আপনারটা হয়েছে, আগের প্রশ্ন অ্যান্সার হয়েছে। তারপর যে সাদিকরা অ্যান্সার হয়েছে। তারপরে আমাদের এখানে অ্যান্সার করেছেন মিলা হক, ইয়েস আপনারটাও সঠিক হয়েছে। দ্রুত অ্যান্সার করতে হবে, হ্যাঁ দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, অথবা রিয়াকশন ইউজ করতে হবে। তারপর সাবের হুসেইন অ্যান্সার করেছেন, সাইদুল ইসলাম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রশ্নের আগে উত্তর বুঝলাম না। প্রশ্নের আগে উত্তর বুঝলাম না বলতে আমি বলছি, আমি এখন কি প্রশ্ন করি এই প্রশ্নটা দেখা মাত্র অ্যান্সার করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রশ্নের আগে আপনাকে অ্যান্সার করতে আমি বলিনি, ঠিক আছে? মানে আপনি প্রতিযোগিতা করবেন, এখানে এই যে ১-১.৫ স্টুডেন্ট জয়েন করেছে, সবার আগে আপনি যাতে অ্যান্সারটা করতে পারেন, সঠিক অ্যান্সারটা করতে পারেন, এই প্রতিযোগিতা আপনার মধ্যে থাকতে হবে। না হয় আপনি এই দৌড়ে পিছিয়ে যাবেন, ঠিক আছে? কারণ চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো আপনাকে বাদ দেওয়ার জন্য। এখানে সবাই মেধাবী, সুতরাং মেধাবীদের চেয়েও কিছু এক্সট্রা অর্ডিনারি আছে, কম মেধাবী, দেখা যাচ্ছে যে তারা কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে হচ্ছে সবার সবচেয়ে বেশি নাম্বার পায়। আচ্ছা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আচ্ছা, এই যে ফিলিস্তিন মাজলুম একটা রাষ্ট্র পৃথিবীতে, সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? আমি আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সার সবাই করতে পারবেন, কিন্তু যারা নতুন তারা আশা করে বসে আছেন যে সৌদি আরব বুঝি এত বড় একটা রাষ্ট্র, সুন্নি রাষ্ট্র, তারা মনে হয় এই রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি প্রদান করেছিল। কিন্তু আপনার চিন্তাটা হচ্ছে ভুল, আপনার উত্তর ভুল। যারা সৌদি আরব করেছেন মনে করেছেন ওই দেশে মক্কা মদিনা আছে বলে সবাই আল্লাহর ওলি, সবাই মনে হয় ফেরেশতা। ব্যাপারটা এমন নয়। সৌদি আরব অনেকটাই পিছায়া, তারা বিক্রি হয়ে গিয়েছে। তাদের দেশ নিয়ন্ত্রণ করে হচ্ছে আমেরিকা, অনেক সময় চীন, অনেক সময় রাশিয়া।
কারণ নিজেরা নিয়ন্ত্রণ করার জন্য যে যোগ্যতা, যেই হ্যাকমত, যে নলেজ দরকার সেটা নাই। যদি থেকেই থাকে, আপনার যদি জানা থাকে, তাহলে আপনি বলেন সৌদি আরবের বিখ্যাত একটা গবেষণাগার, এটা নাম বলেন, অথবা এমন একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন যে বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে। বলেন, বলতে পারবেন না। যায় হচ্ছে আল আজহার ইউনিভার্সিটিতে। আল আজহার তো সৌদি আরবে না, ঠিক আছে, পড়াশোনায় অনেকটাই পিছিয়ে আছে। তাহলে ফিলিস্তিন রাষ্ট্রকে ইরাক দিয়েছে? না, ইরাকও দেয় নাই। এই মজলুম রাষ্ট্রটাকে স্বীকৃতি দিয়েছে আমার এশিয়ার মধ্যে 9, অথচ এশিয়াতে সবচেয়ে বেশি মুসলমান রাষ্ট্র। কিন্তু এশিয়ার বাইরে গিয়ে আরেকটা মহাদেশ আছে আফ্রিকা, ওই মহাদেশের একটা দেশ আলজেরিয়া, যারা সর্বপ্রথম এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কে? সেটা হচ্ছে আলজেরিয়া। ঠিক আছে, ডান লেখেন, যদি বুঝতে পারেন ডান। আমি অনেকগুলো প্রশ্ন সলভ করানোর চেষ্টা করছি, ডান লিখে দেন। হ্যাঁ, অনেকের নেট প্রবলেম, মেবি না, অনেকের নেট প্রবলেম দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্টসগুলো অনেক পরে আসছে। অসুবিধা নেই, কিন্তু আপনি তো চেষ্টা করছেন, অ্যান্সার করার চেষ্টা করছেন। এই চেষ্টা করার মাধ্যমে আপনার ভিতরে যে একটা স্পৃহা তৈরি হচ্ছে যে আমি আগে দেব, আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে সবার আগে আমাকে অ্যান্সার করতে হবে, এই যে একটা তাড়না ভিতরে, এই যে একটা প্রতিযোগিতা আপনার ভিতরে, এটাই আপনাকে এক ধাপ এগিয়ে নিবে। প্রতিযোগিতা লাগবে, ঠিক আছে? এটা এসএসসি, এইচএসসি বা অনার্সের ওই যে সেমিস্টার পরীক্ষা না, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। যতজন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেয় সবাই কোয়ালিফাইড, এদের মধ্যেই আপনি যুদ্ধ করতে যাচ্ছেন। সুতরাং প্রতিযোগিতা লাগবে। আলহামদুলিল্লাহ, ডান লিখেছেন। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। ইয়েস ভাইয়া, আপনি সঠিক বলেছেন। ওকে, আমি দীর্ঘ করতে চাই না আর কি, আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন একটু টাচ করব। স্টপ জেনোসাইড। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। স্টপ মানে বন্ধ করো, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। স্টপ জেনোসাইড, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন, স্টপ জেনোসাইড এটা একটা প্রামাণ্য চলচ্চিত্র। প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই চলচ্চিত্রের বিষয়বস্তুটা কি ছিল? এটা কি মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, আগরতলা মামলা, নাকি ভাষা আন্দোলন? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অ্যান্সার করেন। আপনারা না পারলে আমি অ্যান্সার করে দিব, যান। যখন আপনারা পারবেন না তখন আমি করে দিব। দেখি অ্যান্সার করেন। সঠিক অ্যান্সার করেছেন অনেকে। আমাদের জাকিয়া সুলতানা আপু, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে সত্যের সন্ধান, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে আপু। তারপরে মোশাররফ হোসেন ভাই, আপনারটাও সঠিক হয়েছে। আমাদের মহিউদ্দিন অ্যান্সার করেছেন, শারমিন সুলতান অ্যান্সার করেছেন। ইয়েস, তার মানে স্টপ জেনোসাইড এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র। বলেন তো এটা কার? এটা হচ্ছে জহির রায়হানের। এই চলচ্চিত্রটা হলো জহির রায়হানের চলচ্চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড। লাইট দেয়ার বি, ঠিক আছে, লাইট বি দেয়ার, এরকম আরেকটা চলচ্চিত্র আছে তার। এগুলাকে প্রামাণ্য চলচ্চিত্র কেন বলা হয়? কারণ প্রমাণ সহ, যুদ্ধের প্রমাণ সহ একবারে অরিজিনাল সিনারিটা যখন চলচ্চিত্রের মধ্যে প্রদর্শন করা হয়, এটাকে বলা হয় প্রামাণ্য চলচ্চিত্র। যখন কোনো ঘটনা, সত্য ঘটনা চলচ্চিত্রের মধ্যে দেখানো হয়, এটাকে প্রামাণ্য চলচ্চিত্র বলা হয়। সাধারণত চলচ্চিত্র কাল্পনিক বিষয় নিয়ে তৈরি হয়, তাই না? কিন্তু যখন ঘটনাটা সত্য হয়, সত্য ঘটনা নিয়ে যখন চলচ্চিত্র তৈরি হয়, সেটাকেই প্রামাণ্য চলচ্চিত্র বলা হয়। তাহলে এই প্রামাণ্য চলচ্চিত্র এটা হলো স্টপ জেনোসাইড। তো কারা কারা মুক্তিযুদ্ধ ক লিখেছেন? ক যারা যারা দিয়েছেন, আমার নাম কেন বলেন না? এই আপনার নাম কেন বলবো না? আপনার সাথে আমার শত্রুতা আছে তো, তাই। এই যে কাদের অ্যান্সার করেছেন, নাদিয়া, তারপর হচ্ছে মাহফুজুল ইসলাম অ্যান্সার করেছেন। আমি চেষ্টা করি যারা অ্যান্সার করে, রেজাউল করিম অ্যান্সার করেছেন। তারপরে ওকে,
আমি আরো পড়বো, ঠিক আছে? আপনার নাম পড়া এত মুখ্য না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ঠিক আছে? ফলে পরিচয়। এবার আসেন 13 নং প্রশ্ন। কোন সালে প্রভাত ফেরিতে, কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয়? বলেন তো। আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা কিন্তু প্রথমে কবিতা ছিল, ঠিক আছে? এটা কিন্তু কবিতা ছিল, কিন্তু পরবর্তীতে এটা গানে রূপান্তর হয়, ঠিক আছে? এটা কিন্তু গান হয়। হ্যাঁ সরি, এই তো লেট দেয়ার বি লাইট। থ্যাংক ইউ সো মাচ। এই যে তারা আপু, তারা আপনারটা সঠিক হয়েছে, লেট দেয়ার বি লাইট। আমাদের সিদ্দিকাও অ্যান্সার করেছেন, আমার মনে ছিল না, আপনি মনে করিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখছি অনেকেই অ্যান্সার করছেন, অনেকেই অ্যান্সার করার চেষ্টা করছেন। 1962 নাকি 1952, 54 নাকি 69, এটা আসলে সঠিক কোনটা হবে? এটা আসলে সঠিক কোনটা হবে? দেখি সবাই ক অ্যান্সার করছেন, খ করতেছেন, গ করতেছেন, আবার ঘ করতেছেন, মানে মিস যাবে না, আপনাদের এখান থেকে হতেই হবে, তাই না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি, এই গানটা গাওয়া হয় 1954 সালে। 1954 সালে। একজনের অ্যান্সারও হয় না এই পর্যন্ত, আমি দেখিনি আর কি। এই তো জিয়ারুল ইসলাম, হ্যাঁ আপনারটা এই দেখলাম সঠিক হয়েছে। জিয়ারুল ভাই আপনারটা সঠিক হয়েছে। তারপরে আমাদের সালেহ, কবির উদ্দিন সালেহ, আপনারটা সঠিক হয়েছে। এবার ঠিক আছে, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেলাম কোনটা? 1954 সাল। এই গানটা প্রথমে আব্দুল গাফফার চৌধুরী লেখা, তো এটা একটা কবিতা ছিল, পরবর্তীতে এটা গান হিসাবে উপস্থাপন করা হয় 54তে প্রভাত ফেরিতে, 1952 মানে 21শে ফেব্রুয়ারির দিনে। পরের প্রশ্ন আসি, এখানে আসে বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা উৎসবের নাম? দেখি কে বলবেন। পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর। দেখেন বৈশাখী কাদের? বৈশাখী এটা কাদের? দেখেন বৈশাখী 3টা অনুষ্ঠানের নাম, একটা হচ্ছে বৈশুক, ঠিক আছে, একটা অনুষ্ঠান হচ্ছে উপজাতিদের, আর সাথে হচ্ছে মনে হয় আমি যদি ভুল না করি সরবেরি, মেবি না জানেও সারবেরি, এরকম নাম, আমি ভুলও হতে পারে, হ্যাঁ এটা ভুলও হতে পারে। আর বিতে হচ্ছে বিজু। এই 3টা অনুষ্ঠানকে একসাথে বৈশাখী বলা হয়। এটা পালন করা হয় কোথায়? আমার নামটা বলেন। আচ্ছা, নিলয়, নাজিম খান নিলয়, জি ভাই আপনারটা সঠিক হয়েছে। তার মানে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বৈশাখী অনুষ্ঠান পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম মানে হলো বাখারা, 3টা জেলা, 3টা জেলাকে পার্বত্য চট্টগ্রাম বলা হয়। বা ফর বান্দরবান, খা ফর খাগড়াছড়ি, রা ফর রাঙ্গামাটি। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা জেলা পার্বত্য জেলা হিসেবে পরিচিত। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা জেলাকে পার্বত্য জেলা বলা হয়, কারণ এগুলো পাহাড় বেষ্টিত অঞ্চল বলে, শুধু পাহাড় আর পাহাড়, এই কারণে এগুলাকে পাহাড়ি জেলা বলা হয়। আচ্ছা হয়েছে, ডান 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 ডান, ওকে। হ্যাঁ সাংগ্রাই, ইয়েস সাংগ্রাই, থ্যাংক ইউ সো মাচ, এটা মনে পড়েছে, সাংগ্রাই হবে, এটা হচ্ছে সাংগ্রাই, তাইলে সাংগ্রাই, তাহলে বৈশুক, সাংগ্রাই আর বিজু, এই 3টা অনুষ্ঠানকে সংক্ষেপে বলা হয় বৈশাখী। থ্যাংক ইউ সো মাচ। কে বলেছেন? আজাদ, হ্যাঁ আজাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাংগ্রাই গড়ে ফেলা না। আচ্ছা পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? ঠিক আছে, এটা কিন্তু 2022 সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষা এসেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংসদের সুর নিয়েছেন যে গান থেকে, সেটা কিন্তু ভাওয়াইয়া গান না, ঠিক আছে, সেটা ছিল বাউল গান। এটা
আমি আশা করি যে সবাই পারবেন, তাই না? কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন বাউল গান। আর এই বাউল গানের যিনি শিল্পী ছিলেন তার নাম হলো গগন হরকর। এই গগন হরকর তিনি কে? তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী। বাউল শিল্পী তিনি মূলত পোস্ট অফিসে চাকরি করতেন। এই গগন হরকর একজন পোস্ট মাস্টার ছিলেন, পোস্ট মাস্টার। তো তার একটা বিখ্যাত গান আছে, আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে। এই যে আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে, এই গানটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর কপি করে তিনি চালিয়ে দিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমার সোনার বাংলা গানটি বাউল গানকে কপি করে রচনা করেছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে কার গানটাকে নকল করেছেন? উনি হচ্ছেন গগন হরকর। এই সে গগন হরকর। এই প্রশ্নটা যদি না আসে, গগন হরকর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এই জন্য এটাকে স্টার মার্ক দিলে এখানে। ঠিক আছে, আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে, এই গানটা বাউল গান, এটা লিখেছেন গগন হরকর। আর এই গান অনুযায়ী আমার সোনার বাংলা অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, ডিয়ার বিবিডি, আমি কোথায় পাইব তারে, এই গানটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি শুনি মাঝে মাঝে। ঠিক আছে, আমি বাউল গান খুবই শুনি, বাউল গান বলা চলে যে অনেক ভালো শুনি। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন, এবার আসেন উইকিপিডিয়া কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। উইকিপিডিয়া কি বলেন? উইকিপিডিয়া কি? কে বলতে পারবেন? এটা কি ডেটাবেজ? নো। এটা কি মুক্ত বিশ্বকোষ? ইয়েস। তাহলে মুক্ত বিশ্বকোষ এটাই হচ্ছে সত্য। তারপরে 17 নম্বর প্রশ্ন আসেন। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? 2004-এ, 15-এ, 18-এ? না, 4-এ কখনো আদমশুমারি হয় নাই, 15-এ হয় নাই, 2018-তে হয় নাই। তাহলে হয়েছে কবে? 2022 সালে। হওয়ার কথা ছিল 21 সালে, কিন্তু করোনা ভাইরাসের জন্য ওই বছর আদমশুমারি হয়নি, যার কারণে এর পরের বছর 2022 সালে বাংলাদেশে 6ষ্ঠ আদমশুমারি হয়েছে, যার নাম হলো জনশুমারি, 6ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আমি যে প্রশ্নটা দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, এটা হলো চর্যাপদ। নেপালের রাজদরবার, নাকি ভারত গ্রন্থাগার থেকে, শ্রীলঙ্কার গ্রন্থাগার থেকে, নাকি চীনের রাজদরবার থেকে? দেখি অ্যান্সার করেন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাইলে এই নেপালের রাজদরবার, এই ক যারা অ্যান্সার করেছেন তাদেরটাই সঠিক হয়েছে, যারা ক অ্যান্সার করেছেন সঠিক হয়েছে। ইয়েস ইয়েস, তার মানে হচ্ছে আপনারা সঠিক হয়েছে। এই যে আবিদ হোসেন, তানজিম হোসেন, তারপর আবিদুল হাকিম অ্যান্সার করেছেন, তারপরে এখানে রাহিমুল ইসলাম অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার। মনির ভাই অ্যান্সার করেছেন, সেলিম, আজিম হোসেন সেলিম অ্যান্সার করেছেন, রিমা আক্তার আপনারটা সঠিক হয়েছে, মেহেদি হাসান সঠিক হয়েছে, তারপর হচ্ছে আমাদের কিরম দাস, ইয়েস আপনারটা সঠিক হয়েছে। আচ্ছা আসেন, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি, ক্লাস কেমন লাগলো বলেন? আপনারা বলেন ক্লাস কি আপনাদের আসলে দরকার ছিল কি না? এই যে ব্যাখ্যামূলক যে ক্লাসটা কেমন ছিল আপনারা বলবেন, কারণ আপনাদের রিয়াকশনের উপরেই বেস করবে পরবর্তী আমি কি আরো একটা ক্লাস নেব কিনা। ঠিক আছে, এরকম ক্লাস দরকার আছে কিনা এটা আপনারা বলবেন। ঠিক আছে, তাহলেই সাইদুল স্যার আপনাদের জন্য ক্লাসের আয়োজন করবে, সোহেল স্যার ক্লাস নেবে ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন যে না ভাইয়া ক্লাস ঠিক ছিল, আমি শিখতে পেরেছি, আমার আসলে অনেক উপকার হয়েছে, আসলে আমি চাচ্ছিলাম এরকম ব্যাখ্যা বিশ্লেষণমূলক ক্লাস, আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। যদি আপনার মন মতো হয়ে থাকে তাইলে আপনি রিয়াকশন দেন, আপনি কমেন্টস করেন। যদি ভালো না লাগে ভালোটাও বলতে পারেন যে না
আমি এই ক্লাস থেকে একদম উপকৃত হইনি, এটাও আপনি বলতে পারবেন। স্বাধীন বাংলাদেশ, আপনার স্বাধীনতা আছে। এখন আপনাকে কেউ অ্যারেস্ট করবে না, ধরে নিয়ে যাবে না আপনাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, অবশ্যই দরকার অবশ্যই দরকার। অনেকেই দেখছি কমেন্টস করছেন। ইনশাল্লাহ যদি আপনাদের উপকার হয়, আপনাদের যদি উপকার হয় অবশ্যই আমি ক্লাস দেব। ঠিক আছে? একজন টিচার বেঁচে থাকে তার স্টুডেন্টদের ভালোবাসার উপরে, অনুপ্রেরণার উপরে। এই প্রশ্নগুলো থেকে আমরা কি পারবো ইনশাল্লাহ উত্তর দিতে? আমরা পারবো কিনা বলেন, যদি আসে এখন পরীক্ষায়? ইনশাল্লাহ আমরা পারবো। আমরা একটা কাজ করেছি, যারা পড়াশোনা করতে চান, মনে করেন যে না ভাইয়া এগুলো আসলে আমাদের দরকার, এগুলো কন্টিনিউ করেন, তবে আমরা যদি আলাদা আলাদা বেসিক থেকে এগুলো শুরু করতে পারতাম, আপনাদের জন্য বেসিক থেকে শুরু করাটা খুব জরুরি। তাহলে বেসিক, জিকে, ম্যাথ, তারপরে হচ্ছে ইংরেজি, এই 4টা বিষয় যদি আপনি শিখতে চান তাহলে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনাদের জন্য আমরা শুরু করেছি, কি শুরু করেছি বলেন তো? আমরা একদম বেসিক থেকে ফুল কোর্স চালু করেছি। ফুল কোর্স আমি যেই প্ল্যাটফর্মে ক্লাস দিচ্ছি, এখানে আপনার ফুল কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। আপনি কোন কোন কোর্সে ভর্তি হবেন? যেমন প্রাইমারি, অথবা আপনি নিবন্ধন করতে চান, অথবা 10 থেকে 20তম গ্রেডে, এগুলোতে আপনি যদি ফুল কোর্সে ভর্তি হতে চান তাহলেই আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? কোন কোন কোর্সের জন্য? যেমন 1 নম্বরে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্সের জন্য যোগাযোগ করবেন। 19তম নিবন্ধন প্রিলি এর জন্য ফুল কোর্স, 10 থেকে 20তম যে গ্রেড এটার প্রিলি এবং লিখিতের ফুল কোর্সের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, ভর্তি হবেন আমাদের এখানে। তাইলে আপনি যদি করতে চান, এখানে আপনার উপকারটা কি হবে? এখানে যে কোর্সে ভর্তি হবেন ওই কোর্সের ওই লেকচারটা রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় টেনে টেনে বা আজীবন আপনি দেখতে পারবেন। প্রতিটা ক্লাসের উপরে আমরা এক্সাম নিব প্রতিটা ক্লাস শেষে, এবং আপনি যদি ভর্তি হন আপনাকে 1200 টাকা মূল্যের হাইলাইটস আমরা দিব একদম ফ্রিতে, একদম ফ্রিতে আমরা দিব। তারপরে এখানে আপনি যদি ভর্তি হন, আমি একটা অফার দিব এখন, এই অফারটা আপনি নিতে হবে। যদি আপনি ভর্তি হতে চান, এখানে 3500 টাকা লাগবে প্রত্যেকটা কোর্সের জন্য, 3500 টাকা। কিন্তু আমি একটা অফার দিতে চাই, যারা কষ্ট করে এতক্ষণ আমার ক্লাসটি করেছেন, তো তাদের জন্য 3500 টাকা লাগবে না। এখানে দেওয়া আছে 1750 টাকা, জাস্ট 1750 টাকা। এবার খুশি কিনা বলেন? আচ্ছা, 1750 টাকা। যদি মনে করেন যে না ভাই আরেকটু কমাইলে মনে হয় ভালো হয়, ঠিক আছে, তাহলে আরেকটু কমও আমি দিব ইনশাল্লাহ, আস্থা রাখেন। 1750 টাকা লাগবে না। যান, যারা আমার ক্লাসে এতক্ষণ কষ্ট করে করেছেন, আপনি যদি মনে করেন ক্লাসটি থেকে আপনি উপকৃত হয়েছেন, আপনি জাস্ট 1450 টাকা দিবেন। এই 1450 টাকা পাঠাবেন বিকাশ নাম্বারে অথবা নগদে পাঠাই। আপনি লিখবেন পেমেন্ট ডান, আপনি লিখবেন পেমেন্ট ডান। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন নাম্বারে? এই যে নাম্বার, এই নাম্বারটাতে আপনি হচ্ছে পাঠাবেন 01767265758। এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন। আপনাদের এই অফারটা চলবে জাস্ট 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনি হচ্ছে ভর্তি হইতে হবে। যদি বিকাশে অথবা নগদে পাঠিয়ে দেন, সাথে সাথে আপনাকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, সিক্রেট গ্রুপে অ্যাড করবে ইনশাল্লাহ। যারা যারা পাঠাবেন, নাম্বারটা আমি আবারও বলছি, 01767265758, 01767265758। এই নাম্বারে আপনি হচ্ছে বিকাশ অথবা নগদ করবেন, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন, সেন্ড মানি। ঠিক আছে? আর সাথে সাথে কি লিখতে হবে যেন? পেমেন্ট ডান। এবং লাস্ট 3 ডিজিট, আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বারের লাস্ট 3 ডিজিট আপনি হচ্ছে কি এখানে পাঠাবেন। এই 3 ডিজিট আপনি এখানে লিখে দিবেন যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, আসলে আমার এই কোর্সটা দরকার। এখানে কি কি পড়াবো আমরা? এখানে আমরা পড়াবো হচ্ছে বাংলা, আপনি বাংলা একবার ফুল কোর্স পাবেন। ইংলিশ সাইদুল স্যার নেবেন সরাসরি, ইংলিশের ফুল কোর্সটা এখানে করানো হবে।
জিকে, এটা আমি পড়াবো একবার ফুল কোর্স। আমার কয়েকটা ক্লাস করার পর আপনি দেখবেন জিকে বস হয়ে গেছেন আপনি। তারপরে এখানে করানো হবে ম্যাথমেটিক্স। এই যে চারটা বিষয়, বেসিক বিষয়, এই চারটা বিষয়ের উপরে আপনাকে প্রিপারেশন নেওয়ানো হবে। আর এই চারটা বিষয়ের 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে প্রদান করা হবে। 1200 টাকা মূল্যের হাইলাইট আপনাকে প্রদান করা হবে। আচ্ছা, আমি একটু পরে শোনাই কারা কারা টাকা পাঠিয়েছেন। আমাদের এখানে টাকা এসেছে 905 থেকে টাকা এসেছে, আমাদের 811 থেকে টাকা এসেছে, আমাদের 466 থেকে টাকা এসেছে, আমাদের 202 থেকে টাকা এসেছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে পেমেন্ট ডান লিখেন। ঠিক আছে, পেমেন্ট ডান লিখে দেন। ওকে, পেমেন্ট ডান লিখে দেন দ্রুত। আমার সময় হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যেই আপনি হচ্ছে যদি ভর্তি হন জাস্ট 1450 টাকা দিবেন। ওকে, দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে, দ্রুত। আপনারা হচ্ছে যাদের বিকাশে অথবা নগদে আছে তারা হচ্ছে এই অফারটা নেবেন। এটা উইন উইন সিচুয়েশন। ক্লাসগুলি প্রতিদিন একই সময় হবে কিনা? আচ্ছা, আপনি সময়টা বলে দিবেন আপনি কখন করতে চান, দিনে নাকি রাতে। আমাদের সকালে ক্লাস আছে পেইড বেসের, দুপুরে ক্লাস আছে, আমাদের রাত 9টা থেকে আরেকটা ক্লাস আছে। আপনি কোন বেসে ভর্তি হবেন জাস্ট ওখানে বলবেন, আপনাকে সেই ব্যাচে রাখা হবে। আমাদের এখানে বিকল্প ব্যবস্থা আছে। এখন আপনি কোন কোন কোর্সে ভর্তি হতে চান? আপনি কি প্রাইমারিতে ভর্তি হবেন নাকি প্রধান শিক্ষকের জন্য? এই যে প্রধান শিক্ষকের সার্কুলার দেয়া হয়েছে অলরেডি, প্রাইমারিতে প্রধান শিক্ষকের সার্কুলার দেয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি ভর্তি হতে চান, ঠিক আছে, আমরা প্রিপারেশনটা নিয়ে যাবো এবং কি আপনাকে হাইলাইটস প্রদান করব। তারপর হচ্ছে 19তম নিবন্ধন প্রিলি ফুল কোর্স। দেখেন সামনেই কিন্তু 19তম নিবন্ধন, অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে। আশা করি এই মাসের মধ্যেই এই 19তম নিবন্ধনের সার্কুলার দিবে। যদিও 19তম নিবন্ধন নামে কোনো নিবন্ধন আসবে না, এই যে বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তির নামে কোনো বিজ্ঞপ্তি হবে না। এটা হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা। শিক্ষক নিয়োগ পরীক্ষা যেখানে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ভাইবা পাস করছেন মানে যে সরাসরি আপনাকে নিয়োগ দিয়ে দিবে, এখানে আর বিজ্ঞপ্তি দেওয়া হবে না। ঠিক আছে, টাকা পাঠাইছি আমি বিকালে, আমাকে অ্যাড করে নিন স্যার। অবশ্যই রাশেদ আলী, আপনি যদি বিকালে পাঠিয়ে থাকেন অবশ্যই আপনাকে অ্যাড করা হবে। নো টেনশন, আপনি টেনশন মুক্ত থাকেন, আপনাকে অ্যাড করা হবে। আচ্ছা ঠিক আছে, যারা যারা এখন ভর্তি হচ্ছেন তারা জাস্ট কত টাকা পাঠাবেন? 1450 টাকা। আর লাইভটা যখন কেটে যাবে তখন কত টাকা? 3500 টাকা। লাইভ চলাকালীন সময়ে 1450, লাইভ কেটে গেলে 3500 টাকা আপনাকে দিতে হবে। সিদ্ধান্ত আপনার। আচ্ছা, আমাদের মোহাম্মদ রাসেল বলেছেন স্যার কাল ভর্তি হতে পারবো? হ্যাঁ পারবেন, 3500 টাকা দিয়ে হচ্ছে আপনি কেন ভর্তি হতে পারবেন না? আমাদের এখানে অল টাইম ভর্তি হওয়া যায়। ঠিক আছে, কাল দিন রাত আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে যারা টাকা পাঠিয়েছেন আমি একটু নামগুলো একটু পড়ে শোনাতে চাই। আমাদের 490 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 770 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে টাকা এসেছে, এই তো এটা কত নাম্বার? আমাদের এখানে টাকা এসেছে 18 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে টাকা এসেছে 52 থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে 555 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ। কিন্তু আপনারা কেন যেন এখানে কার্পণ্য বোধ করছেন পেমেন্ট ডান লিখতে। অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না, এটা কিন্তু ঠিক করছেন আপনি। আমরা কিন্তু গ্রুপে অ্যাড দেব না আপনাকে। হ্যাঁ, সাথে সাথে গ্রুপে যদি অ্যাড নিতে চান তাহলে এখানে পেমেন্ট ডান লিখেন। ঠিক আছে, পেমেন্ট ডান লিখে দিয়েন। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকেই টাকা পাঠাচ্ছেন, অনেকেই ভর্তি হচ্ছেন। আমি আশাবাদী আপনাদেরকে নিয়ে। বলার সাথে সাথে অফারটা আপনারা যে গ্রহণ করছেন এটা কিন্তু ভালো একটা দিক। এটা আপনার যে স্পিড, এই স্পিডের সাথে আপনি আছেন। ঠিক আছে,
অফার যখনই দেয়া হয় সেটা যদি আপনার সাথে ম্যাচ করে, আপনার এটা দরকার, তখনই অফারটা নিতে হয়। ঠিক আছে, আপনার কাছে সব সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা, তারপর পরিবেশ সব কিছু আছে, কিন্তু আপনি ইউটিলাইজ করছেন না। এই জন্য কিন্তু স্রষ্টার কাছে আপনি জবাবদিহি করতে হবে। কারণ আপনাকে সব দেয়া সত্ত্বেও আপনি কেন আপনি সৎ ব্যবহার করতে পারলেন না, এটার জন্য প্রতিটা সেকেন্ডের জন্য, প্রতিটা মোমেন্টের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে স্রষ্টার কাছে। ঠিক আছে, আপনি যদি স্বপ্ন দেখেন যে আমাকে ভাইয়া আমি অনেক হতাশার মধ্যে আছি, আমাকে একটা চাকরি পেতে হবে, আমাকে এনে হাও একটা সরকারি চাকরি লাগবে, যদি এরকম টার্গেট থাকে, আমি বলবো আমাদের ফ্যামিলির সদস্য হন আপনি। আমাদের ফ্যামিলির সদস্য হলে আপনাকে আমরা কি হেল্প করব, আমরা আপনাকে মানে নিয়মিত পরামর্শ দিব, নিয়মিত আপনাকে অনুপ্রেরণা দিব, নিয়মিত আমরা ক্লাস দিব, আমরা হচ্ছে হাইলাইটস দিব নিয়মিত, এবং প্রত্যেকটা লেকচার আপনাকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হবে, এবং প্রতিটা লেকচারের উপরে আমরা পরীক্ষা নিব। এই যে আপনি ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন, নিজেকে যাচাই করছেন, এভাবে কিন্তু আপনার ব্রেনকে আপনি শানিত করছেন। যখন পরীক্ষার ডাক আসবে, যেদিনে আসুক, আপনার কাছে আর ভয় লাগবে না। আমি অনেককেই দেখেছি পরীক্ষার আগের রাত্রে জ্বর এসে যায়, পরীক্ষার আগের রাত্রে ঘুম আসে না, পরীক্ষার হলে সে আসলে এইভাবে তাকায়, কিন্তু মনে যেন মানে এক একটা চোখ বের হয়ে যায়, লাল হয়ে আছে, মনে হয় যেন এই যে নেশা পানি খাইলে যে একটা অবস্থা, না এরকম একটা অবস্থা তৈরি হয়। কারণ ওনার হয় জ্বর, না হচ্ছে এর আগের রাত্রে ঘুম আসে না। তাইলে এই যে আপনার পরীক্ষার প্রতি একটা ফোবিয়া, এক্সামোফোবিয়া, এই ফোবিয়াকে অতিক্রম করতে হলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে ডাক আসবে, তখনই আপনি হামলা করে হামলা না মানে আপনি অ্যান্সার করবেন, আপনি পরীক্ষাতে বসে যাবেন, ভয় আর পাবেন না। একটা পরীক্ষায় যখন আপনি কৃতকার্য হবেন, আরেকটা পরীক্ষা দিতে আপনার মনে চাইবে। ঠিক আছে, আমি যখন বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছি, দেখেছি যে অধিকাংশই কোনো না কোনো চাকরি করছে। কি ভাই আপনি কোথায় আছেন? বলছে আমি এই এডুকেশন ক্যাডারে আছি, আমি প্রশাসন ক্যাডারে আছি, আমি নিবন্ধনে চাকরি পেয়েছি, আমি একটা ব্যাংকে আছি, আমি হচ্ছে অমুক ফার্মাসিতে আছি। এরকম দেখছি যে আমার আশেপাশে যতজন আছে সবাই এই তো বিসিএস পরীক্ষা, রিটেন পরীক্ষা দিতে গিয়ে আমি দেখলাম। এখন তাদের ভালো লাগতেছে জিনিসটা। আপনি যখন একটা চাকরি কষ্ট করে পাবেন, দেখবেন যে এই সফলতার দরজা খুলে গেল, একের পর এক আপনার পাইতে থাকবেন চাকরি, দেখবেন পাইতে থাকবেন, এই মানে সফলতা আপনার শুরু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যারা যারা বলছেন স্যার কোন স্যার ইংরেজি ক্লাসটা নেবে, আমাদের ইংরেজি ক্লাস নেবেন হচ্ছে আমাদের সাইদুল স্যার, বাংলাদেশের নাম্বার 1। আমি বলি একটা কপি পেস্ট সাইদুল স্যারের মতো আপনারা দেখান বাংলাদেশে, এত সহজভাবে ইংরেজিকে আমাদের ব্রেনে ঢুকাতে পারে। আমি কিন্তু এই ব্যক্তিকে না দেখলে আমি বুঝতাম না এত সহজে যে ইংরেজি বোঝা যায়। ঠিক আছে, খুব সহজভাবে বুঝায়। ঠিক আছে, বাংলা স্যারও আবার ম্যাথমেটিক্স যিনি নেন উনি কিন্তু বিসিএস ক্যাডার, যারা পেইড বেসে আছে তারা কিন্তু ওনার ক্লাসে খুবই সন্তুষ্ট, শর্টকাটে পড়ায়। ঠিক আছে, তো এখানে বাংলা বলেন, ইংরেজি বলেন, তারপরে হচ্ছে আপনি ম্যাথমেটিক্স বলেন, প্রত্যেকটা স্যার হচ্ছে খুব ভালোভাবে বুঝায়, চেষ্টা করে। আচ্ছা, একজনে বলছেন যে ভাইয়া আমার আসলে আশেপাশে দোকান নাই, এখন কি করব? একটু সময় বাড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার জন্য আর একটু সময় বাড়িয়ে দিলাম আমি। ঠিক আছে, আর একটু 5 মিনিট সময় বাড়িয়ে দিলাম, যান এই 5 মিনিট সময় আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, সমস্যা থাকতেই পারে। যদি আপনি মনে করেন যে ভাই আমি ভর্তি হতে ইচ্ছা আছে, কিন্তু আমার এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি এখন দোকানে গিয়ে তারপর হচ্ছে পাঠাতে হবে, ভাই আপনি পাঠান, নো টেনশন। ঠিক আছে, আপনাকে 5-6 মিনিট সময় দেওয়া হলো, আপনি পাঠান। আচ্ছা, আমাদের শাহজাহান আলী পেমেন্ট ডান লিখেছেন, তারপর লাস্ট 3 ডিজিট লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সবগুলোই পড়ি। ঠিক আছে, আমি একটু সবগুলোই পড়ি। আমাদের 510 থেকে টাকা এসেছে, আমাদের 149 থেকে টাকা এসেছে, আমাদের 00 থেকে টাকা এসেছে, আমাদের 085 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
যারা যারা টাকা পাঠাচ্ছেন আপনাদের সাথে সাথে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব যে ভাই আপনাকে এখনই অ্যাড করে দিব শাহজাহান ভাই, যেহেতু আপনি এখনই পেমেন্ট করেছেন আপনারটা এখনই অ্যাড হয়ে যাবেন। ওকে, আচ্ছা আচ্ছা, যাদের প্রবলেম আছে, অনেক দূরে গিয়ে বিকাশ করতে হয় অথবা নগদ করতে হয়, আপনি সময় নেন, ঠিক আছে, যান, অসুবিধা নেই, আমি আছি, আমি লাইভে আছি, ঠিক আছে। আপনাকে আরো 5 মিনিট সময় দেওয়া হলো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। আপনি টাকা পাঠাবেন মাত্র কত? 1450 টাকা। এই 1450 টাকা পাঠায়া কি কি লিখতে হবে বলেন? পেমেন্ট ডান, ঠিক আছে, পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন। আর হচ্ছে লাস্ট 3 ডিজিট যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাচ্ছেন ওই 3টা ডিজিট আপনি আমাদেরকে এখানে মেসেজ দিবেন আর স্ক্রিনশট রাখবেন যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন। আর যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন বিকাশে অথবা নগদে সেটা হচ্ছে 01767 265758 265758 থেকে আপনি হচ্ছে টাকা পাঠাবেন এবং এখানে যুক্ত হবেন। জি, আমাদের আরেকজন ভাই টাকা পাঠিয়েছেন, 325 টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের টাকা এসেছে 177 টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 053 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 5313 টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 210 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা পাঠিয়েছেন ভাই, যে লাস্টে কে যেন পাঠিয়েছেন, যারা যারা পাঠিয়েছেন আপনারা একটু পেমেন্ট ডান লিখেন। পেমেন্ট ডান কেন লিখতেছেন না? আপনার পেমেন্ট ডান লিখে দেন, তাইলে এখনই আপনাকে অ্যাড করব। স্যার আমার কাছে এই মুহূর্তে 1000 টাকা আছে, বাকি টাকা কাল পরশু দিলে হবে কি না? হ্যাঁ হবে। আপনি এটে পাঠিয়ে দেন, সত্য হচ্ছে আপনি মেসেজ দিবেন যে ভাইয়া আমি অমুক সময় এই টাকাটা দিতে চাই, ঠিক আছে, তাইলে আপনাকে অ্যাড করা হবে। জি, এখনই পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে লাস্ট 3 ডিজিট লিখে দেন, লাস্ট 3 ডিজিট আপনি লিখে দেন। ওকে, স্বপ্ন স্বপ্ন দেখে মন, স্বপ্নকে যদি আপনি বাস্তবায়ন করতে চান পরিশ্রমের বিকল্প কিছু নাই। সফলতা এমন জিনিস না আপনার দরজা এসে কড়া নাড়বে, নক করবে যে ভাই আমি তোমার সফলতা। সফলতা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে উত্তপ্ত ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে তারপরে সফলতাকে ছিনিয়ে আনতে হয়। আর যখন এই সফলতা কষ্টের মধ্যে দিয়ে আসবে, এটা টেস্টে হবে অন্যরকম, এটা স্বাদ হবে অন্যরকম। কষ্ট করার ফলে আপনি যখন একটা জব ম্যানেজ করবেন, ফার্স্ট মান্থের বা ফার্স্ট স্যালারি যখন আপনি পাবেন, এই স্যালারির টাকা হাতে আসলে দেড় করে চোখের পানি চলে আসবে। হায়রে টাকা, হায়রে আমার স্যালারি, তোর জন্য আমার এতদিন অপেক্ষা, আজকে আমি সুখের কান্না কেঁদে নেই। তখন দেখবেন আপনার কাছে মানে অনুভূতিটাই থাকবে অন্যরকম, ঠিক আছে, কারণ আপনি নিজের যোগ্যতায় আপনি জবটা অ্যারেঞ্জ করেছেন, ঠিক আছে। অনেকে বলে আমি জীবনে একবারও চাকরির পরীক্ষা দেই না, এগুলো ভুয়া কথা। উনি কয়েকটা জায়গায় চাকরি পরীক্ষা দিয়ে দেখছে ওনার দ্বারা আর হয় না, ঠিক আছে, এখন হয় না, উনি হয়তো অন্য কাজে ব্যস্ত হয়েছেন। এখন যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করছে, ফ্রাস্ট্রেটেড করার জন্য বা তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলছে আরে ধর সরকারি চাকরি আমি দেই না, কি দরকার সরকারি চাকরি। বিষয়টা এমন না, উনি দিয়েছেন, ঠিক আছে, অধিকাংশই সরকারি চাকরি পরীক্ষা দেন, দেখা যাচ্ছে যে পরবর্তীতে বলে যে আমি দেই না। আচ্ছা, জি, আমাদের জেরিন হক এই অনেক পরে, জেরিন হক টাকা পাঠিয়েছে অনেক আগে, আমি আপনার লাস্ট 3 ডিজিট অলরেডি পড়েছি, 325 এটা পড়েছি, কিন্তু আপনি অনেক পরে লিখেছেন, অনেক পরে লিখেছেন লাস্ট 3 ডিজিট। ওকে জেরিন আপু, আপনাকে এখনই অ্যাড করা হবে, নো টেনশন, আপনাকে এখনই অ্যাড করা হবে। আচ্ছা, আমাদের আর কারা কারা টাকা পাঠিয়েছেন আমি একটু পড়ি। 793 থেকে টাকা এসেছে, 402 থেকে টাকা এসেছে, আবার 90 থেকে টাকা এসেছে, 009 থেকে টাকা এসেছে, 343 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে অনেকে দেখেছি 1500 টাকাও পাঠিয়েছেন, ওয়াও, অনেকে 1450 না পাঠায় 1500 টাকা পাঠিয়েছেন, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, আপনি 50 টাকা পর্যন্ত বোনাস পাঠিয়েছেন। আবার অনেকে দেখি 1400
50 টাকা পাঠিয়েছেন, ওকে, অসুবিধা নেই, আপনাকে খরচ দিতে হবে না। আপনি 1450-এ পাঠান, আমরা আপনাকে অ্যাড করে দিব। আপনার এখানে জয়েন হওয়া মানেই আপনি অনুভব করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন না আপনি আসলে কিসের সাথে নিজেকে যুক্ত করছেন। এখানে আপনার প্রতিটা ক্লাস সারা জীবনের জন্য রেকর্ড হয়ে থাকছে। প্রতিটা ক্লাস যখন মন চায় তখনই আপনি করতে পারবেন। প্রতিটা ক্লাসের উপরে আমরা পরীক্ষা নিব। ধরুন আজকে একটা ক্লাস হয়েছে, এটার উপর আপনার ঘোষণা দিব যে আপনি পড়াশোনা করেন, এটার উপর পরীক্ষা হবে। 4 নম্বর লেকচারের উপরে পরীক্ষা হবে, অথবা 5 নম্বর ক্লাসের উপরে পরীক্ষা হবে। এভাবে আপনাকে মানে পরীক্ষার উপরে রাখবো আমরা, নিজেকে শানিত করার জন্য এটাই হচ্ছে যথেষ্ট। আচ্ছা, আর যাদের অলরেডি 5 মিনিট শেষ হয়েছে, যাদের অর্থনৈতিক সমস্যা আছে একটু মনোযোগ দেন। যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা এই নাম্বারগুলোতে কল দেন। কল দিয়ে আপনার মনের কথাটা আপনি বলে ফেলেন। আপনার ভিতরে কষ্ট রেখে, পেটে ক্ষুধা রেখে, মুখে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। আপনি বলে ফেলেন যে ভাই আমার আর্থিক সমস্যা আছে, এখন আমি কি করব, বা আপু, এই নাম্বারগুলোতে আপুরা ধরবেন, ভাইয়ারা ধরবেন, ঠিক আছে? তারা হচ্ছে নোট করবেন। আমি আমার ক্লাস শেষ করে আমি সাইদুল স্যারের সাথে বসবো এবং কারা কি কি আকুতি জানিয়েছে, কি কি আবেদন জানিয়েছে, এগুলোর বিশ্লেষণ করে আপনাদেরকে রাতে অথবা কাল দিনের মধ্যে আমরা ফিডব্যাক দিব, ঠিক আছে? আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে হলেও আমাদের ফ্যামিলির সদস্য করবো ইনশাল্লাহ। আপনাকে এই ক্লাসের মধ্যে যুক্ত করব, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওকে, এই নাম্বারগুলোতে কল দেন। অনেকগুলো নাম্বার দেয়া আছে, 2, 4, 6, 12টা নাম্বার দেয়া আছে। এই 12টা নাম্বারে আপনি কল দেন। তবে অনেকে আবার দেখেছি আমি অন্য ক্লাসে বলে যে ভাই কল দেয় কিন্তু ধরে না। আর ওই যে একসাথে অনেকে কল দেয়, তো আমাদের এখানে আরো নাম্বার আছে, কিন্তু আরো অনেক এখানে ফোন রিসিভ করার জন্য লোক আছে, কিন্তু ফোন ধরে কুলায় না। তবে আপনাকে ব্যাক করা হবে। আপনি একবারও যদি ফোন দেন আপনাকে ব্যাক করা হবে, অথবা মেসেজ দেন, আপনার সাথে কথা বলবো আমরা। আমাদের এখান থেকে কথা বলা হবে। আপনি আসলে কি বলতে চান, কি জানতে চান, আমাদের ক্লাস সম্পর্কে জানতে চান, অথবা কোনো প্রশ্ন আছে, অথবা আপনার আর্থিক সমস্যা আছে, যে কোনো বিষয়ে আপনি এখানে আস্ক করতে পারবেন। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন অনেকে বলেন যে ভাই আপনার এগুলো একটু শুনিয়ে দেন। আচ্ছা, আমি একটু পরে শোনাচ্ছি। যারা যারা টাকা পাঠিয়েছেন, 313 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 259 থেকে টাকা এসেছে, 985 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এক ভাই এখানে লাস্ট নাম্বার লিখেছেন কি, এসপি রফিকুল ইসলাম। এসপি রফিকুল ইসলাম ভাই, আপনারটা টাকা এসেছে। এই যে আমার এখানে ভর্তি অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্ট। তো যারা যারা ভর্তি হচ্ছেন, নো টেনশন, আপনাদের এখানে যদি আপনি লাস্ট নাম্বারটা লিখে দেন এবং আপনি যদি এখানে লাস্ট নাম্বার এবং পেমেন্ট ডান লিখে দেন, আমরা সাথে সাথে আপনাকে অ্যাড করতে পারছি, এই আর কি সুবিধা। ওকে, জি রফিকুল ইসলাম ভাই, আপনার লাস্ট নাম্বার আমরা পেয়েছি, আপনার টাকাও আমাদের এখানে এসেছে, নো টেনশন, টাকা এসেছে। দ্রুত আপনারা কল দিবেন, এবং কি যারা ভর্তি হবেন 1450 টাকা দিয়ে, তারা দ্রুত করতে হবে। ওকে, আচ্ছা, আমি আবার একটু বলে দেই যে নাম্বারটাতে আপনারা বিকাশ করবেন, এই নাম্বারটা প্রয়োজন আপনারা একটু সেভ রাখেন। এই নাম্বারটা হচ্ছে সেভ রাখেন প্রয়োজনে। এটা হচ্ছে এই যে নাম্বারটা দেখেন, 01767 26 57 58। কত টাকা পাঠাবেন? 1450 টাকা পাঠাবেন, ঠিক আছে? যে 085
আমাদের শাহজাহান আলী, জি আপনারটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জি আপনারা দ্রুত এই নাম্বারে পাঠাতে থাকেন, হ্যাঁ পাঠাতে থাকেন আপনারা।